আমি হাত জোর করে আমি আর মা আমার দাদুকে বলতে লাগলাম, দাদু এরকম করো না, এটা ঠিক না, এরকম করবেন না, আপনি অনেক বড়, এরকম করবেন না, প্লিজ আমাদের ছেড়ে দিন। এবং আমি আর আমার মা খুব কান্নাকাটি করতে থাকলাম, কিন্তু আমার দাদুর মন করল না। সে হিংস্র বাঘের মতো আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ল এবং আমাদের মামিয়েকে দুজনকেই খাটে ফেলে শুয়ে দিল এবং আমাদের উপরে উঠে হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদের শোনাবো আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। বেশি দেরি না করে চলো চালু করা যাক। আর আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে যেতে ভুলবে না। কিন্তু চলো বন্ধুরা, তাহলে চালু করা যাক। আমার নাম মিলি। আমি ক্লাস 10-এ পড়ি। আমার বয়স 15 বছর। বয়সের তুলনায় আমার শরীরের গঠন খুবই লোভনীয়, যে কেউ দেখলে আমার শরীরের প্রেমে পড়ে যাবে এরকম লোভনীয় শরীর আমার। তাহলে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে আমার ফিগার কি রকম, একটু আইডিয়া লাগিয়ে নাও। আমার বাড়িতে আমি, আমার মা আর আমার দাদু থাকে। আমার বাবা ঘটনাচক্রে বছর 2 আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু তাও আমাদের পারিবারিক অবস্থা খুবই ভালো, সে রকম কোনো অসুবিধা নেই, কেননা দাদু ঠাকুর দাদাদের ভালো রকম সম্পত্তি আছে। চলো এবার আমার বাড়ির লোকেদের সাথে তোমাদের একবার আলাপ করিয়ে দিই। আমার মায়ের নাম হলো মধুরিমা। তিনি একজন হাউসওয়াইফ আর আমার দাদুর নাম হলো রবিন, তিনি একজন ব্যবসায়ী। তাই আমার মাকে আর বাইরে কোথাও কাজ করতে যেতে হয় না, তিনি ঘরে সব খরচাও চালিয়ে নেন। চলো তাহলে বন্ধুরা, ঘটনাটা কি হয়েছে তোমাদেরকে এবারে বলি। আমার বাবা মারা যাওয়ার পর গত 1 বছর ধরে আমি দেখেছিলাম আমার মাকে, যে আমার মা খুবই মনমরা হয়ে থাকত এবং খুবই একা একা ফিল করত, মাঝে মাঝে কান্নাকাটি করত। তো আমি মাকে সামলাতাম, শান্ত করতাম, কিন্তু গত 1 বছর ধরে আমি লক্ষ্য করছি যে মা আর সেরকম কান্নাকাটি করে না, বাবাকে মিসও করে না, মা এখন খুবই খুশি আছে। তো ব্যাপারটা তো আমার ভালোই লাগতো, যে আমার মা সব ঠিক হয়ে গেছে, এখন খুব খুশি আছে। কিন্তু একদিন একটা কাণ্ড হয়ে যাওয়ার পরে আমার মায়ের উপরে সন্দেহ হয়েছিল। এই যে আমি ভয়ে কোনোদিন রাত্রিবেলা ঘর থেকে বাইরে বেরোই না। আমাদের ঘরে 3টে ঘর, সবাই আলাদা আলাদা ঘরে থাকে, যেন কোন প্রবলেম হয় না কারোরই। রাতের বেলা আমি ভয়ে বাইরে বেরোই না। কিন্তু সেদিন এত জোরেই বাথরুম পেয়ে গেছিল, সেই দিন আমায় উঠতেই হলো। তারপর আমি যখন বাথরুম সেরে ঘরের দিকে আসছি, তখন দেখলাম মায়ের ঘরের আলো তখনও চলছে। তোর থেকে কারো জন্য একটা ছেলেদের গলার আওয়াজ শুনতে পাচ্ছি। আমি বুঝতে পারলাম না যে কোন ছেলে এত রাতে আমার মায়ের ঘরে এসে ঢুকে বসে আছে, এবং মাও তার সাথে হেসে হেসে কথা বলছে। আমি ভালোভাবে বুঝতে পারছি ছেলেটার গলাটার আওয়াজটা শুনে আমার খুব চেনা চেনা লাগলো। আমি দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলাম যে ছেলেটা কে হতে পারে, কিন্তু কিছুই দেখতে পেলাম না। তাই আমি বেশি দাঁড়িয়ে না থেকে চুপচাপ ঘরে চলে গেলাম এবং ভাবতে থাকলাম যে ছেলেটা কে হতে পারে। ব্যাপারটা আমার সুবিধার লাগছে না, আমাকে দেখতেই হবে যে ছেলেটা কে হতে পারে এত রাত্তিরে আমার মায়ের ঘরে। এই ভেবে আমি সেদিন শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠে দেখি সবকিছুই স্বাভাবিক, কোনোরকম কোন প্রবলেম নেই, কাউকে দেখে আমার সেরকম কিছু সন্দেহ মনে হলো না। তাই আমি স্নান সেরে ব্রেকফাস্ট করে স্কুলে বেরিয়ে গেলাম। স্কুলে গিয়ে ভাবতে থাকলাম যে ছেলেটাকে কিভাবে জানতে পারবো, আমি সেটাই ভাবছি, কিন্তু ভেবে পাচ্ছিলাম না। তারপর বাড়িতে এসেও সেরকমই ভাবনা চিন্তা করছি। ভাবলাম একবার মায়ের ঘরে গিয়ে দেখি। মায়ের ঘরের মধ্যে একটা দরজা এবং 2টো জানালা, একটা জানলার ভিতর থেকে এবং একটা জানালা বাইরের দিকে ঘরের। তাই গিয়ে দেখলাম যে জানলার কাছে একটা ছোট্ট ফুটো আছে। জানালার পর্দাটা যদি সরিয়ে দিত, বাইরে থেকে সবকিছু আরাম যে ঘরের ভিতরে দেখা যাবে। তো আমি সেই মাফিক কি করলাম, কাচার বাহানা করে সেই দিন পড়াটাকে খুলে ভিজিয়ে দিলাম এবং পেন ঢুকিয়ে ঢুকিয়ে সেই ফুটোটা একটু বড় করে ফেললাম। আর ওয়েট করতে থাকলাম যে কখন রাত্রির হবে আর আমি গিয়ে দেখব। তারপর রাত্রিরে ডিনার শেষ করে আমরা যে যার রুমে শুতে চলে গেলাম এবং বাইরের লাইট নিভে গেল। তো আমি কিছুক্ষণ শুয়ে শুয়ে মোবাইলটা ঘাঁটলাম। তারপর রাত্রিরে আর একবার উঠে মায়ের জানলার কাছে গেল সেই ফুটোটার দিকে এগিয়ে গেলাম এবং চোখ দিয়ে খুব সাহস নিয়ে দেখলাম যে ছেলেটাকে আমার মায়ের ঘরে এত রাত্রে। তারপর যা আমি দেখতাম তোমাদের কি বলবো বন্ধুরা, আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার মায়ের ঘরে আর অন্য কেউ না, আমার এই দাদু ছিল এবং তারা দুজনেই পুরো বস্ত্রহীন ছিল।
আমার মাথায় তো ভেঙে পড়ছিল যে এরা এসব কি করছে, এদের এইসব কি কতদিন ধরে চলছে। আমি কিছুতেই কিছু ভেবে উঠতে পারছিলাম না, আর আমি এতটাই চমকে গেছিলাম যে আমি ওইখানেই তাকিয়ে দেখতেই থাকলাম। এক বা পেয়েছে ওনারা কি করছে, আমি দেখলাম যে ওনারা একজন আরেকজনকে ভালবাসছে। আমার মা ছটফট ছটফট করতে করতে চেঁচাচ্ছে এবং দাদু তাকে খুব ভালবাসছে। ওদের ভালোবাসা দেখে আমার শরীরেও যেন বিদ্যুৎ বেগে কিছু হচ্ছে, আমি বুঝতে পারছি না। এরকম অনুভূতি আমার শরীরে প্রথমবার হচ্ছে। তো আমি পুরো ব্যাপারটা প্রায় ঘন্টা খানিক ধরে দাঁড়িয়ে থেকে দেখলাম যে ফোনটা কানেক্ট করে আমার দাদু আমার মাকে ভালোবাসা দিয়ে গেল এবং আমার মা যতক্ষণ দাদু ভালোবাসো ততক্ষণ কাটা মুরগির মতো ছটফট করেই গেল। আমি আর ভয়ে বেশিক্ষণ ওখানে দাঁড়াইনি। আমি আমার ঘরে চলে এলাম এবং দরজা বন্ধ করে চুপ করে শুয়ে শুয়ে ভাবতে থাকলাম যে আমার মা কেন এখন এত খুশি খুশি থাকে, আমার বাবার কথা ভেবে আর কাঁদে না কেন। এখন আমি সব ব্যাপারগুলো বুঝতে পারছি এবং আস্তে আস্তে সব ব্যাপারগুলো মিলিয়ে দেখছি আমার দাদুর কাছ থেকে ভালোবাসা পেয়ে এখন আমার মা আমার বাবার কথা ভুলেই গেছে। হবে না কেন বন্ধুরা, এরকম ভালোবাসা যদি কেউ পায় তাহলে কারোর কি আর অন্য কারোর কথা মনে থাকে, তোমরা বলতো আমাকে। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না এদের মধ্যে এই সব কিছু কতদিন ধরে চলছে। আমি এতদিন ধরে ঘরে আছি, আমি কি কিছু টের কি করে পেলাম না। আমি তো নিজে ভাবতে ভাবতে অবাক হয়ে যাচ্ছি যে আমার এই পিছনে আমাদেরই ঘরে এরকম কিছু চলছে, কিন্তু আমি এতদিন কিছু জানতে পারছি না। আমার খুব জানতে ইচ্ছা হলো যে এদের মধ্যে এইসব কিভাবে চালু হলো, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার একটাই যে আমি এইরাও কিছু জানতে পারবো না যে এদের মধ্যে এইসব কিভাবে চালু হলো। তাই এইসব ভাবতে ভাবতেই আমি ঘুমিয়ে পড়লাম। তারপরের দিন যথারীতি আমি ঘুম থেকে উঠে স্নান সেরে ব্রেকফাস্ট করে স্কুলে বেরিয়ে গেলাম, কিন্তু সারাদিন বন্ধুরা তোমাদের সত্যি কথা বলছি, সেই দৃশ্যগুলোই আমার চোখের সামনে ভাসছিল। এরকমই চলতে থাকলো। আমি রোজই রাতে গিয়ে দাদু আর মায়ের ভালোবাসা দেখি এবং আমার পাকা বন্ধুদের কাছ থেকে আমি কিছু হাতের কাজও শিখে যাই। তারপরে আমি তাদের ভালোবাসা দেখতে দেখতে কিছু হাতের কাজ করি। এভাবেই চলতে থাকে বহুদিন। আমি ব্যাপারটা ডেইলি দেখতাম, কিন্তু আমি বুঝতে পারতাম না যে ব্যাপারটা কি হচ্ছে। কারণ হচ্ছে কি, বন্ধুদের কাছে শুনেছি ওগুলোতে নাকি খুব মজা আছে, কিন্তু আমার মা এরকম কাটা মুরগির মতো কেন ছটফট করছে সেটা আমি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি বন্ধুরা, এটা হওয়ারই কথা। আমার দাদুর মাথায় হাতটা কাটা। এরকম কোন ছেলে যদি কমল একটা মেয়ের উপরে এরকম অত্যাচার করে তাহলে সে কাটা মুরগির মতো ছটফট করবে। বাকি এবার তোমরা ভেবে নাও পুরো ব্যাপারটা কেন হতে পারে ভালো করে। কারণ আমি আমার বন্ধুদের কাছে এটাও শুনেছি যে পুরনো দিনের লোকেরা নাকি খুবই শক্তিশালী হতো, তাই আমার মা এরকম কাটা মুরগির মতো ছটফট করে ওদের ভালোবাসা থেকে। আমিও আর নিজেকে কোন মতেই আটকে রাখতে পারছি না, তাই ভাবছি যে এক্ষুনি গিয়ে আমিও ঢুকে যাই ঘরে, কিন্তু বন্ধুরা সেই সাহস আমার মধ্যে নেই। আর ওই রকম কিছু চোখের সামনে চলতে থাকলে তোমরাও খুব ভালো করেই জানবে যে আমাদের মনে কি চলতে পারে। যাই হোক, এসব ভাবতে ভাবতে আমি আবার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আর আমার এই রকম ভাবেই মায়ের ঘরে জানলার ফুটো দিয়ে দেখাটা চলতেই থাকলো। আমি প্রতিদিন রাতের বেলায় গিয়ে সেই দৃশ্য দেখতাম এবং অনুভব করতাম, আর আমার খুব ভালোও লাগতো বন্ধুরা। হঠাৎ করে একদিন এমনি আমি রাত্রির বেলা গিয়ে যখন সেই ফুটোতে চোখ রাখি তখন দেখি ঘরের লাইট বন্ধ। ঘরে কে আছে আমি সেটা বুঝতে পারি না। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে দেখার চেষ্টা করি যদি কিছু দেখা যায়, কিন্তু অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ করে আমার মনে হলো যে কেউ আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে। আমি তো ভয়ে চমকে উঠি যখন সে আমার গায়ের উপর হাতটা দেয়। আমি খুব জোরে চিৎকার করে উঠে তারপরে গিয়ে সেই ব্যক্তি লাইটটা জ্বালাতে আমি দেখি সেটা আর কেউ নয়, সেটা হলো আমার দাদু। সে দেখছিল যে আমি কি করছিলাম। আমায় দেখে সেও অবাক যে আমি এত রাত্রিরে এখানে কি করছি, এবং যেখানে আমি দাঁড়িয়েছিলাম সেখানে সেই জানলার ছিদ্রটা দেখে তার কাছে সব পরিষ্কার হয়ে গেল যে আমি এখানে কি করছি। তখন সে আমাকে ধরে টানতে টানতে আমার মায়ের ঘরে নিয়ে গেল। আমার মা আমাকে দুজনকে একসঙ্গে দেখেও চমকে উঠল। সে দাদুকে বলতে লাগলো, আপনারা এখন কেন এসেছেন এই ব্যাপারে। তখন আমার দাদু আমার মাকে বলল যে এখন আর সতী সাবিত্রী সেজে লাভ নেই, তোমার মেয়ে চান্দার ফুটো দিয়ে প্রতিদিন রাত্রিরে সব কিছুই দেখছে। আমার মাও শুনে অবাক, এটা কি বলছেন আপনি। তখন আমার মাও আমাকে প্রচুর মুখ করতে থাকে এবং আমার দাদু আমাকে খুব মুখ করতে থাকে। তারপরে আমাকে ওরা ঘরে বন্ধ করে দিয়ে বাইরে গিয়ে কিছু আলোচনা করে।
তা ঠিক কিছুক্ষণ পরে আমার দাদু আর মা ফিরে আসে এবং আমার মা আমাকে দেখে বলে, যেমন বার বেড়েছে তোমার, এবার বোঝো ঠেলা। আমি ওদের কথা কিছুই বুঝতে পারলাম না। আমি বোকার মতো বসে রইলাম। আমার মা কাঁদতে কাঁদতে দাদুকে বলল, তুমি আর একবার ভেবে নাও, ও কিন্তু অনেক ছোট, ওইসব ও পারবে না। আমার দাদু কোন কথাই শুনল না। আমার দাদু বলতে লাগলো যে ও অনেকদিন ধরে এইসব দেখছি, আমি ওকে অন্য কিছু করতেও দেখেছি। সেই জন্য তুমি ভেবো না যে তোমার মেয়েটা সেই ছোট আছে, ও এখন বড় হয়ে গেছে যে এসব দেখতে পারে, সে এসব করতেও পারবে। তখন আমি বুঝতে পারলাম যে ওদের মধ্যে কি কথা হচ্ছে। আমি হাত জোর করে আমি আর মা আমার দাদুকে বলতে লাগলাম, দাদু এরকম করো না, এটা ঠিক না, এরকম করবেন না, আপনি অনেক বড়, এরকম করবেন না, প্লিজ আমাদের ছেড়ে দিন। এবং আমি আর আমার মা খুব কান্নাকাটি করতে থাকলাম, কিন্তু আমার দাদুর মন করল না। সে হিমস্য বাঘের মতো আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ল এবং আমাদের মা মেয়েকে দুজনকেই খাটে ফেলে শুয়ে দিল এবং আমাদের উপরে উঠে বসল। আমার মা বারণ করছিল বলে তাকেও 2-4টে চট থাপ্পড় চাপিয়ে দিল এবং আমার মাও আর কিছু বলতে পারল না, আর আমিও আমার মায়ের খাওয়া থেকে আর কিছু বলতে গেলাম না। তারপর সে যখন আমাদের ভালোবাসতে লাগলো, আমরা দুজনেই চেঁচিয়ে চেঁচিয়ে তাকে বলতে লাগলাম যে আর না, আর পারছি না, আমরা আর পারবো না, প্লিজ আমাদের ছেড়ে দিন, আমরা মরে যাব। আমি তো বন্ধুরা সারারাত ধরে প্রায় কান্নাকাটি করতে থাকলাম, কিন্তু আমার দাদু আমাদের কোন কথাই বলল না। আর আমার দাদু আমাদের দুজনের সাথে সারা রাত ধরে ভালোবাসা করে গেল এবং আমরা দুজনেই কাটা মুরগির মতো বিছানায় ছটফট করতে লাগল। তারপর থেকে প্রায় প্রতিদিন রাত্রি হলে আমার দাদু আমার মাকে নিয়ে এখন আমার ঘরেই চলে আসতো এবং সকাল পর্যন্ত আমাদের মা আর মেয়েকে খুব ভালোবাসত। প্রথম প্রথম আমাদের দুজনের একটু কষ্ট হলেও এখন আমাদের খুবই মজা আছে। তাই আমরাও দাদুকে খুব ভালোবাসি। আর আমার দাদু বলছি বলে তোমরা যেন একদমই ওই থুত্থুরে বুড়োর মতো ভেবো না। খানা প্রাপ্ত বয়স্ক হাতটা কাটটা জোয়ান ছেলেও আমার দাদুর কাছে হার মানবে। আমার দাদুর গায়ে এত জোর তোমরা ভালো করেই বুঝতে পারছো তো। খারাপ প্রাপ্ত বয়স্ক মেয়েকে সারারাত ব্যস্ত থাকতে পারে, তার শরীরে জোর কতটা থাকতে পারে। তো বন্ধুরা, এখন থেকে আমাদের প্রতিদিন রাত এইভাবেই কাটে, আমরা তো খুব মজাতেই আছি। আশা করছি আমার এই লাইফের সত্য ঘটনার কথা যদি খুশি হয়েছ, তোমরাও যদি ভালোবাসা চাও তো আমার এই ভিডিওর নিচে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দেব এবং ভিডিওটাতে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। কিন্তু আর কমেন্টে যদি কেউ আমাকে ইমপ্রেস করতে পারে তাহলে তাকে আমি ভালোবাসাও দেব। তাহলে বন্ধুরা চলো আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে। ইউটিউব গাইডলাইন্সের জন্য আমি তোমাদেরকে আরও সব বৃত্তান্ত খুলে বলতে পারলাম না। আমার ইচ্ছা তো অনেক ছিল তোমাদের সব খুলে বলার, কিন্তু বন্ধুরা আমি দুঃখিত, তোমাদেরকে একটু ইমেজিনেশন করে নিতে হবে, এটার জন্য আমি ক্ষমা চাইছি। তাহলে বন্ধুরা চলেই আজকে পরে আবার দেখা হবে। তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না কিন্তু। এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। সাবস্ক্রাইব করে দিবে, আমার যেসব নতুন নতুন ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে তোমাদের সামনে পৌঁছে যাবে। আর কমেন্ট করতেও ভুলবে না কিন্তু। বাই বাই।